আগামী 10ই মার্চ কলকাতায় জনগর্জন সভা, আর সেই সভাকে ঘিরেই প্রস্তুতি সভা হয়ে গেল সালানপুরে। সেই সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের তৃণমূল নেতৃত্ব। আগামী 10 তারিখের এই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মনোজ তেওয়ারি বলেন, কলকাতায় জমায়েত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, এর পাশাপাশি খেলা জগৎ ছেড়ে রাজনীতিতে কেন এলেন সেই দিকটিও তুলে ধরেন। এদিন সভাতে আগত মানুষদের কাছে তিনি সমস্ত কিছু তুলে ধরলেন। মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নের করছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে শুরু করে মহিলাদের উন্নয়ন বিশেষ গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে কেন্দ্র সরকার জনবিরোধী নীতি, গ্যাসের আকাশছোঁয়া দাম সহ তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী। তাছাড়াও এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, কেন্দ্রের মোদী দেশের মানুষের শোষণ করে চলেছে, আর তারই বিরুদ্ধে আওয়াজ তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের হকের টাকা আদায় করতে জনগর্জন সভার ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এটা আগামী 10 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, আর 5 দিনের মধ্যে এই প্রস্তুতি সভা যেই কারণের জন্য হচ্ছে জনগর্জন সভা, যেটা ব্রিগেড অভিযান, আমাদের সকলকে পৌঁছতে হবে। কেন পৌঁছতে হবে? কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সকলের জন্য কিন্তু চিন্তা করে কিন্তু আপনাদের বাড়ি বাড়িতে প্রায় 70 উপরে প্রকল্পগুলো পৌঁছে দিয়েছে। আপনাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা করে বিভিন্ন প্রকল্প এনেছে, খাদ্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, নামগুলো শেষ হবে না, এত প্রকল্প আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আর আপনারা জানেন আমাদের গ্রাম, আমাদের ভেতরে যে মশালগুলো আছে একটু কাজে লাগবে, তাই আমার সঙ্গে জোরে হাত তুলে বলেন, মমতা ব্যানার্জি। যারা যারা তুলছে না কিন্তু ভগবান দেখছে, ভগবান দেখছে কি আমি তার জন্য হাত তুলতে বলছি। তিনি হচ্ছেন আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনার বাড়ি বাড়িতে সবকটা প্রকল্পের মাধ্যমে আপনাদের পরিবারটাকে সুস্থভাবে চালাচ্ছে। সেই মহিলার জন্য বলছি হাত তুলতে, আর কারোর জন্য বলছি না আপাতত। তাই আমি আবার বলবো, আমি নিজেই তুলছি আপনাদের সঙ্গে, বলুন আমার সঙ্গে, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। বেশ ভালো লাগলো, আনন্দ পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ব্লক প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, সবাই শুনলে। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নেতা, সবার নেতা, যুব সম্প্রদায়ের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ডাক দিয়েছে 10 মার্চ জনগর্জন সভা ব্রিগেড, সেখানে যাওয়ার জন্যই প্রতিটি ব্লকে, আমি গতকালও বারাবণী ব্লকে করেছি, আমরা আসানসোলে করলাম গতকাল, আজকের এটা সালানপুর ব্লকের সভা। এই সভায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, প্রতিটি জায়গাতে স্টেট থেকে আমাদের যারা মন্ত্রী রয়েছেন, আমাদের যারা রাজ্যে দায়িত্ব রয়েছে নেতৃত্ব, তাদেরকে প্রতিটি জায়গাতে পাঠাচ্ছেন। তো আমার সাথে এই সভায় এসছে আমাদের মনোজ তেওয়ারি, আমাদের রাজ্যের মন্ত্রী, এবং মনোজ তেওয়ারিকে সবাই ক্রিকেট প্লেয়ার হিসেবে সবাই চেনে, যারা ইয়ং জেনারেশন আছে সবাই জানে মনোজ তেওয়ারিকে, তাই তার পরিচয় দেওয়ার কোনো প্রশ্ন নেই। সে খেলাধুলাতে নিজের পরিচয় দিয়ে দিয়েছে, এবং বর্তমানে ও মন্ত্রী, এবং খুব ভালো, আমাদের ক্যাবিনেটে খুব ভালো আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে। তো সে আছে, এবং আমাদের ব্লক সভাপতি আরমান্দা আছে, আমাদের মুকুল আছে, ভোলা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, মহিলা
সভানেত্রী আছে, পাশের ঘরও জানতে পারে নাই, বুঝতেই পারে নাই, এখনো বর্তমানে হয় করি। তো তাই সবার জন্য আমরা সব সময় আছি। এবার আসানসোল লোকসভায় আমরা যেন জেলাতে ফার্স্ট হইতে পারি, এটা আমার স্বপ্ন আছে। যে বারাবণী বিধানসভা এত লিড দিবে যে লিডটা অন্য যে সবার থেকে একদম উপরে থাকবো আমরা। আর আমি জানি আমাদের সম্মান নিশ্চিতভাবে তোমরা রাখবে, কারণ আমরা সব সময় তোমাদের সঙ্গে আছি। তাই আগামী 10 তারিখ সবাইকে, যারা ট্রেনে যাবে সকাল সকাল বেরাবে, পৌঁছাতে পারবে, কারণ 10টার সময় টাইম দিয়ে আছে, 10টার থেকে মিটিং হবে। যারা বাসে যাবে, ব্লক প্রেসিডেন্ট আছে, মুকুল আছে, ভোলা আছে, তাদের সঙ্গে কথা বলে নেবে। যারা বাসে যাবে রাত 12টা 1টার পরে বেরিয়ে যাবে, তবে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। একদম সবাইকে মিলে যেতে হবে। দেখো দিদি যখন আমাদেরকে উজাড় করে দিচ্ছে, তখন আমাদের যেতে অসুবিধা কোথায় আছে, গাড়িও দেওয়া হচ্ছে, ট্রেনও থাকবে, সব কিছু হবে, তো যেতে অসুবিধা নয়। আর একদিনের তো কষ্ট বাবা, যাবে আর আসবে, হারাই কেউ যাবে না। এখন সবাই আমরা পড়াশোনা করে কলকাতা একদম ঘোরাঘুরি করে রেডি করে দিচ্ছি আমরা, হারাবে কেন কেউ, যে যার সাথে যাবে সে তোমাদেরকে নিয়ে আসবে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। সবাই যেমন সাথে মিটিং, আমাদের কর্মী মিটিং হয়েছে 10 মার্চ ব্রিগেড নিয়ে, 11টা গ্রাম পঞ্চায়েত আমাদের আছে সারানপুরে, প্রতিটি পঞ্চায়েতে মিটিং হয়ে গেছে। আমাদের জনগর্জন সভাটা কেন ডেকেছে, কারণ একটাই, আমরা যে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা সালানপুরের মানুষ, আমাদের ভুল ওটা একটাই, আমরা দিদিকে আশীর্বাদ করেছি, তৃণমূলকে ভোট দিয়েছি। সে কারণে যে গরিব লোক, যে মানুষ যারা অভাবে 100 দিনের কাজ করেছিল, তাদের গত 2 বছর থেকে 1 পয়সা দেয়নি, বন্ধ করে দিয়েছে টাকা। এবং আমাদের যে আবাস যোজনা আছে, সেই আবাস যোজনারও 11 লক্ষের উপর, 11,39,000 প্রায় আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের নেত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এমপিদেরকে নিয়ে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিচ্ছে, ওখানে পুলিশ, দিল্লি পুলিশ মানে আমাদের নেতা। তারপর আবার আমাদের রাজভবনে আমাদের ধর্ণা হয়, কিছুদিন আগে রেড রোডে হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আর মাথা নত নয়, পশ্চিমবঙ্গ সরকারে টাকা দেবেন। এবং সেহেতু 26 তারিখ থেকে, 26শে ফেব্রুয়ারি থেকে অলরেডি সবার অ্যাকাউন্টে প্রায় 1,44,00,000 সাড়ে 8,000 মানুষের টাকা কিন্তু ঢুকে গেছে। এবং ঘরের টাকাও 1 মের পরে আমরা যখন ঘুরছিলাম ঘরে ঘরে, সবারই ঘর দেখাচ্ছিল, ফটো উঠাইছিল, সবারই নাম ছিল, নাম এসেছিল, কিন্তু তারপর টাকা বন্ধ করে দিয়েছিল দিল্লি সরকার। ভুলটা আমরা ভোট দিই নাই বলে। কত লোক চিন্তা করলাম, তারাও কিন্তু 100 দিনের টাকাটা পেলে এই কদিন আগে যেটা দেওয়া হলো। তাই তো আমাদেরও উচিত ছিল যে যারা আমাদেরকে ভোট দেয় না তাদেরকে আমরা দেবো নাই। এই যে ডাবর মোড়ে এত সুন্দর রাস্তাটা খালি তৃণমূলরাই চলে নাই তো। তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বশ্রেণীর মানুষের জন্য কাজ করছে, কিন্তু দিল্লি বলছে আমাদেরকে ভোট দিলে আবার আটকাই দিব, আমরা দিব না। দেখবে 18 জন এমপি গেছে 2014। যে কোনো ডেভেলপমেন্টের কাজ আমাদের সারানপুর ব্লকে আমরা ম্যাক্সিমাম করতে পেরেছি। হ্যাঁ, আর তোমরা হাঁপিয়ে গেছে আমি জানি, কিন্তু যখনই দিদির নাম নেব তখনই কিন্তু হ্যাঁ বলতেই হবে। এটা আমি দাবি করে বলছি, না বললে এটা কষ্ট হবে। একটা মানুষ যে এখনো কিন্তু 2021-এর নির্বাচনে আপনার মনে করে দেখুন কিভাবে ধাক্কা দিয়ে দিয়েছিল, পা ভেঙে গেছিল দিদি। আর আজকের দিনে আপনাদের বাড়ি স্বাস্থ্য সাথী কার্ডে আপনারা সারাতে পারেন নিজের পা গুলো, 5 লক্ষ টাকা আপনাদের পাওয়া যায়। তো এই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু আপনাদেরকে লড়াই করতে হবে। দিদির সঙ্গে তো আপনারা আছেনই,
কিন্তু এই ব্রিগেড র্যালিতে আমাদেরকে আপনাদেরকে সকলকে উপস্থিত হতে হবে, আমাদের এই শক্তিকে আবার দেখাতে হবে এই বিজেপি কেন্দ্র সরকারকে। কেন আমাদের রাজ্য একসঙ্গে কিভাবে আছে সেটা আমরা 10 তারিখে আবার দেখে নেব। আর আমাদের যুব নেতা দেখিয়ে দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে রাজভবনে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। কেন রাজভবনে আমার এটা বলবো ডেস্টিনি কিসমত কে আজকে আমি আপনাদের মাঝখানে আসতে পেরেছি, এসে আপনাদের সঙ্গে আলাপ করতে পেরেছি। হয়তো বক্তব্যতে যদি কিছু উঁচু নিচু বলে থাকি তাহলে ক্ষমা করবেন, কিন্তু একটা আবেদন আপনাদের সকলকেই করবো। এইখানে বিরান উপাধ্যায় যেভাবে চালাচ্ছেন এইখানে, ওনার সঙ্গে ব্লকের সভাপতি, শাখা সংগঠনে যারা যারা আছেন দায়িত্বতে, পঞ্চায়েতের সমিতির যারা যারা দায়িত্বতে আছেন হয়ে কিন্তু থাকুন। একসঙ্গে থাকা মানে শক্তিশালী হওয়া। তোমাদের সকলকেই আর একজনকে ধন্যবাদ জানাতে চাইবো। আমি আশা করবো আপনারাই ধন্যবাদ জানান তাদের পক্ষে, তাদের জন্য একবার হাততালি হওয়া উচিত। আমাদের পুলিশ প্রশাসক যারা আছেন এইখানে দায়িত্বতে, তারা কিন্তু দিন রাত কিন্তু এই ট্রাফিক থেকে শুরু করে আমাদের প্রিয় আইন শৃঙ্খলা কত ভালো যেন সুস্থভাবে চলে, তাদের পরিশ্রম কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, তাদেরকে ধন্যবাদ করতে ভুলে যাই। কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যত পুলিশরা আছে, ট্রাফিকের আছে, যারা বাকি অধিকারীরা আছে, আপনারা সকলেই ভালো করে কাজ করে যান। কারোর চাপে আসার দরকার নেই, যেটা সঠিক মনে করবেন সেটাই করা উচিত। তাই বলবো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে জোর করে বলুন জয় বাংলা, জয় বাংলা। এবার আবেদন করবো হাত তুলে বলতে হবে। কেন হাত তুললে কি হয়, বয়স্কদের যারা বয়স হয়ে গেছে অনেক দিন ধরে হাত তোলা তুলি হয়নি, তো একটু তুললে একটু এক্সারসাইজ হয়ে যাবে। তো একটা মানুষের জীবনে এটাই তো প্রাপ্য। সবকিছু পাওয়া যায়, কিন্তু এই মানুষের হৃদয়ের মধ্যে যদি একটু জায়গা করে নিতে পারি, এটা থেকে আর ভালো কিছু হতে পারে? কিছুই হতে পারে না। আর আপনারা সকলেই জানেন, আমি আগেই বলেছি একটুখানি বলবো, কিন্তু কি বলবো বলুন তো, যখনই কোনো কেউ বক্তব্য রাখে কিন্তু ফ্লোতে অনেক সময় চলে যায়। কারণ বিজেপি সরকারও তো আপনারা জানেন কত যে কাণ্ড করে বসে আছে, তার কোনো হিসাব নেই, বলতে গেলে শেষই হবে না। গতকালের একটা ব্রেকিং নিউজ বলি। আপনারা জানেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে চলে, সেইখানে একটা সার্কুলেশন বেরিয়েছে। সেই সার্কুলেশনে বলে দেওয়া হয়েছে যেই খাওয়াগুলো মানুষকে পৌঁছে দিতে হবে, সেই খাওয়াটা যেই বস্তাটা হবে সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আর প্রধানমন্ত্রীর ছবির পেছনে, এই বস্তার পেছনে প্রায় 2 কোটি টাকা খরচা হচ্ছে। সেখানে কোনো দেশের ছবি বা এমব্লেম কিছুই নেই। এটা কেন হবে? একটা সরকারি বস্তায় তুমি কেন নিজের ছবি দেবে? কেন? প্রচার তো দরকার, শুধু প্রচারেই তো চলছে। কোটি কোটি টাকা প্রচারে খরচা করছে, নিজের ব্র্যান্ড ইমেজ বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখেন। যখনই কোনো অনুষ্ঠানে যায় শুধু ক্যামেরাতে চোখ চলে যাচ্ছেন ওরা, শুধু ক্যামেরাতে। একটা পুজোতে আমরা দেখলাম, পুজোতে বসেছে, ভগবানের দিকে না তাকিয়ে শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে। তার মানে কত কনসিয়াস কি আমার ভিডিও, আমার ছবি যেন স্পষ্ট আসা উচিত। আজকের দিনে যারা বড় বড় মন্ত্রী আছে কেন্দ্র সরকারের, যখন তারা আশেপাশে আসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। এই কত দিন আগেই আবার অপমান হয়েছে, ডিফেন্স মিনিস্টার অপমান হয়েছে। এত বড় ফুলটা আমরা দেখলাম, ওরাও নিজের মাথায় নিচ্ছিল, কিন্তু ওইটাকে মানে ইশারা করে দিল না ভাই আমার একাই চাই। এইসব গুলো দেখে কেমন লাগে বলুন তো? যাই হোক, 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেগুলো তো ছেড়েই দাও। তারা নিজেই এসে বলে দিল না, এটা তো নির্বাচনের সময় আমরা তো মিথ্যে কথা বলি, এগুলো জুমলা আছে। সাধারণ মানুষের ন্যায্য টাকাটাকে জোর করে আটকে রেখে দিত, তাদেরকে দিত না।
আজকের দিনে কিন্তু বিজেপি সরকারও সেম জমিদারিগিরি করছে, জোর করে আমাদের খেটে খাওয়া সরল সাধারণ মানুষদের কিন্তু টাকা আটকে রেখে দিই। তারা জানে 2021 নির্বাচনে তারা বলেছিল আপকি বার 200 পার, কিন্তু তারা ভুলে গেছে কি আমাদের রাজ্যের মানুষরা কিন্তু তারা সকলেই জানে কি 200 পার কাকে করাতে হবে। যখনই তারা বুঝে গেছে কি এবার তো আমাদের পার লাগেনি, মানুষ কিন্তু টিএমসি সরকারের সঙ্গে আছে, মানুষ কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তাই জন্যে মানুষের কাছে আবার তো যেতে পারবো না, তাই পেটে আমরা মারি ওকে, তাই জন্য জোর করে টাকা রেখে দিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখনো আমাদের কত মানবিক, উনি আবার কিন্তু বলে দিয়েছেন যদি 100 দিনের টাকা তারা যদি জোর করে আটকে রেখে দেয় তাহলে আমরা নিজের সরকার থেকে আমরা টাকাটা দেব, আর সেই টাকাগুলো দেওয়া শুরু হয়ে গেছে। এটা শুধু সম্ভব কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক চিন্তাধারা আছে বলে। তাই আপনাদের সকলকেই বলবো, আবেদন করব যারা যারা আমাকে শুনতে পাচ্ছে, যারা যারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পে অনেক আনন্দতে আছেন, খুশিতে আছেন, আর আমাদের রাজ্য একমাত্র রাজ্য সব ধর্মের মানুষদেরকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আদেশ দিয়ে রেখেছে কি একসঙ্গে সকলকে নিয়ে চলতে হবে। আজকে আমরা দুটো শিখ ভাইকে দেখতে পাচ্ছি, পাঞ্জাবি ভাইদেরকে দেখতে পাচ্ছি এই জনসভায়। আমাদের রক্ত গরম হয়ে গেছিল যখন ওই বিজেপির কয়েকটা নেতারা সন্দেশখালিতে তাদেরকে বলেছে খালিস্তানি অফিসার, তাদেরকেও ছাড়ছে না। সংখ্যালঘু ভাই বোনেদেরকে আপনারা তো জানেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আছে বলে আমাদের হিন্দু মুসলিম মধ্যে আজকে দিনে আমাদের রাজ্যতে লড়াই হয় না, কিন্তু আপনারা ইউপির অবস্থা দেখে নিন, যেখানে বিজেপি শাসিত দল আছে, সরকার আছে, সেখানে কিন্তু লড়াই করিয়ে রেখে দিয়েছে হিন্দু মুসলিম, কিছু করার নেই। আমি কেন যে রাজনীতিতে এসেছি সেটাও আমি একটু বলবো আপনাদের, কেন আপনারা জানেন আমি যদি রাজনীতির ময়দানে যদি না নামতাম তাহলে আরামসে আমি এখনো, আমার হাঁটুতে একটু চোট ছিল, আরামসে 2-3 বছর আরো ক্রিকেট খেলতাম, আরো আইপিএল এর জন্য। কেন আমি মনে করি আমাদের সকলেরই একটাই জীবন, এই একটা জীবন কখন যে উপরওয়ালা ডেকে নেবে তার কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি আছে কি আজকে আমরা সুস্থ আছি কালকেও টিকিট কেটে যেতে পারি, কিন্তু আমি যদি একটাই ফিল্ডে যদি থেকে যাই আর সমাজের জন্য যদি কোনো কাজই না করতে পারি তাহলে এই জীবনের আমার প্রাপ্যটা কি জীবনে এই মাটিতে থেকে। আর ছোটবেলা থেকে একটা পাম্পুন থেকে একটা বাড়ি করতে পেরেছি আজকের দিনে, নিজের চোখের সামনে বাবা মাকে খাটতে দেখেছি, সেই পরিশ্রম দেখেছি। একটা রুমে 5 জন আমরা থাকতাম, সেখান থেকে বড় হতে পেরেছি তোমাদের ভালোবাসায়, খেলা প্রেমীদের আশীর্বাদে। তাই সেই কষ্ট আর পরিশ্রম আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখেছি। ওনার সঙ্গে ওই সময় যে যারা যারা আন্দোলনে ছিল, এই বামফ্রন্টের 34 বছরের যে শাসনে তাদেরকে আন্দোলন করে সরিয়ে কিভাবে আজকে উনি গোটা দেশে গোটা পৃথিবীতে যেভাবে উনি নাম করেছেন, সেই পরিশ্রমগুলো দেখেছি। এটা ছাড়া আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি, আমি সিপিএম এর আমলে অনেক ভালো ভালো ক্রিকেট খেলেছি। ভারতীয় আন্ডার 19 লেভেলে আমি অধিনায়ক ছিলাম, ভারতীয় এ দলেও অধিনায়ক ছিলাম, ছোটবেলা থেকে অধিনায়ক হয়েছি। কিন্তু কোনোদিন বামফ্রন্ট সরকার যখন ছিল কোনো খেলোয়াড় মানুষদেরকে কোনো সম্মান তারা কোনোদিন দেয়নি। কিন্তু যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যতে মামাটি মানুষের সরকার হয়েছে, তবে থেকে যেই সম্মানটা খেলা প্রেমীরা, স্পোর্টস পার্সনরা আজকের দিনে পায়, সেটা কোনোদিন আমরা ভুলতে পারি না। তাই আপনারা দেখবেন শুধুমাত্র ক্রিকেটের থেকে নয়, ফুটবল থেকেও আমাদের প্রার্থী আছে, বাস্কেটবল থেকেও শুরু করে চারিদিক থেকে সব কটা স্পোর্টস পার্সনদের থেকে আজ আমাকে দাদা
দিয়ে দিলেন। আমি সবসময় ভাবি কি আমার আগে যেই বক্তাগুলো নিজের বক্তব্যগুলো রাখে তারা কি জিনিসগুলো মিস করে যাচ্ছে সেটাকে ধরে বলতে হবে। আর অনেক সময় তো তারাই সব কিছু বলে দেয়, প্রধান বক্তারা যারা থাকে তখন খুঁজতে হয় কি বলতে হবে না বলতে হবে। যাই হোক, এতগুলো মানুষের সামনে এটা একটু কঠিন কাজ আমার জন্য, কেন আপনারা সকলেই আমাকে খেলার মাঠ থেকে চেনেন তো, হ্যাঁ? তাহলে নিশ্চয়ই আপনারা মনে মনে হয়তো প্রশ্নই করছিলেন আর এখনো হয়তো করছেন কি এত কম বয়সী ছেলেটা কেন রাজনীতির ময়দানে এসে গেল রে। নিশ্চয়ই করছেন, কেন আপনারা টিভির মাধ্যমে আমাকে দেখেছেন বাংলার হয়ে খেলতে। বাংলার হয়ে যখন ভালো খেলতে শুরু করেছি, তখন ভারতের দলে যখন সুযোগ পেয়েছি তখনও আপনারা হয়তো টিভির পর্দায় আমাকে দেখেছেন খেলতে। আর যখন ভারতের হয়ে খেলেছি, যখন 100 রান মেরেছি, তখনও আপনারা আমার অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন। আর যখন ভারতের হয়ে খেলছিলাম, যখন IPL শুরু হয়েছিল 2008-এ, তখন থেকে ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় IPL টিমের সুযোগ পেয়েছিলাম। প্রথম 2 বছর আমি ছিলাম দিল্লিতে, তারপরে কিন্তু 2010 থেকে আমাকে বাধ্য হয়ে আমার ঘরের মাটিতে আসতেই হলো কলকাতা নাইট রাইডার্স। বড় বড় লোকেরা যারা আছেন তাদের মুখে শুনি, ভাই এই কেন্দ্রতে যে বিজেপি সরকারের বড় বড় নেতারা আছে, যারা প্রমুখ নেতা হয়ে আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই আমাকে বলেছে যদি কেউ মুখ্যমন্ত্রী যদি টক্কর দিতে পারে প্রধানমন্ত্রী আর বিজেপি সরকারকে, সে হচ্ছে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি এখানে উপস্থিত আছেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়ালে হাঁটুতে একটু ব্যথাও হয়, তাই আমি ব্যথা আনাতে চাই না আপনাদের, ছোট্ট করে রাখবো। একটু ইতিহাসে ফিরতে হবে আমাদের সকলকে, কেন আমরা মানুষ তো, অনেক সময় আমরা গত সপ্তাহে কি হয়েছে অনেক সময় ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণেও আছে, কেন কিছু কিছু মিডিয়া চ্যানেলরা আছে, আজকে মিডিয়া ভাই বোনেরা দাদারা এখানে উপস্থিত আছে, এদের ওপরে কিছু বলবো না, কিন্তু এই যে চ্যানেল চালায়, যারা চ্যানেলের বাবা মারা যারা আছে, তাদেরকে বলে দেয় এইভাবে রিপোর্টিং করতে হবে। আজকের দিনে এটা বাস্তব, কেন্দ্র সরকার কিন্তু বেশিরভাগ চ্যানেল কিনে রেখে দিয়েছে। তাদেরকে নিজের কার্যালয়ে ডেকে, নিজের বাড়িতে ডেকে বলে দেওয়া হয় কি আজ সকাল থেকে রাত অবধি এই এজেন্ডাটা চলতে হবে, এটা চালাতেই হবে, আর যদি না চালাও তাহলে তোমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেব। তাই জন্য সকাল থেকে বিকেল থেকে রাত অবধি একই জিনিস চলছে, সেটা হচ্ছে আমাদের বাংলা ছবিটাকে, সোনার বাংলাটাকে একদম খারাপ দেখানোর প্রচেষ্টা চলছে। তাই জন্য যত আমরা টিভি দেখি, যত আমরা টিভি পর্দায় খবর শুনি, সেটা কিন্তু আমাদের মাথায় চলে আসে, যার কারণে আমরা সেই ইতিহাসগুলো, 1 সপ্তাহ আগের কথাগুলো ভুলে যাই। কিন্তু আমি কাউকে ভুলতে দেবো না, যখনই আমি মঞ্চে তো আসি, বক্তব্য রাখি, কেন সব প্রবলেমের একটা কারণ হয়, কোথায় থেকে সৃষ্টিটা তৈরি হয় সেটা জানার দরকার আছে, মূল কারণটা। আমি আপনাদেরকেই প্রশ্ন করব, আপনারাই বলুন আমাকে, যদি মনে হাত দিয়ে যদি মনে হয় কি আমি ঠিক কথা বলছি, তাহলে সমর্থন করবেন। 2013-তে 2014-তে আসার আগে এই বিজেপি সরকার কেন্দ্রতে তাদের বড় বড় নেতারা কি বলেছিল একটু মনে করিয়ে দিতে চাই। প্রথমে এত মহিলারা উপস্থিত আছেন, মহিলাদেরকেই আমি জিজ্ঞেস করতে চাই যে 10ই মার্চ কলকাতায় ব্রিগেড প্যারেড হবে, তার জন্য একটা প্রস্তুতি সভা। আজকে সবাই আমাদের মধ্যে প্রস্তুত আছেন। আমাদের পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, আমাদের বিধায়ক
বারাবণী বিধায়ক এবং আসানসোল কর্পোরেশনের মেয়র আমাদের দেবেন বলেছেন এবং বলেছেন মামাটি মানুষ একটা যাত্রা, তৃণমূল একটা যাত্রা পার্টি। রিয়াকশন? দেখো, আমি কেউ হই না রিয়াকশন দেওয়ার জন্যে, আমাদের দলের উচ্চ নেতৃত্বকে স্পষ্ট করে বলা আছে যারা দলের স্পোক্সপারসন আছে তারাই মন্তব্য রাখবে, তাই জন্যে এই বিষয়তে আমি আর কিছু বলতে চাই না। শাহজাহানকে আজকে বিকেল বেলার মধ্যে সিবিআই এর হাতে হ্যান্ডওভার করে দেওয়ার হাইকোর্ট অর্ডার হয়েছে। আবার সেম প্রশ্ন, মানে আমাকে উচ্চ নেতৃত্ব বলেনি, স্পষ্ট করে বলেছে কি যারা দলের স্পোক্সপারসন আছে তারাই এই বিষয়গুলোতে কথা বলবে, তাই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না। পশ্চিম বর্ধমান জেলায় স্পোর্টস মিনিস্টার হিসেবে প্রথম আসা, হ্যাঁ, কিছু আলাদা করে দিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে? দেখো, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বরাবরই গোটা রাজ্যতে যেখান থেকে যা দাবি আসে, আমি ডেপুটি স্পোর্টস মিনিস্টার MOS, আমার ওপরে আমার বড় স্যার আছেন অরূপ বিশ্বাস স্যার, তো যাদের যাদের যা দাবি থাকে সেই দাবিগুলো পূর্ণ করার জন্যে চিন্তাধারা তো আছেই। অবশ্যই আগামী দিনে গোটা রাজ্যকে আমি আর অরূপ স্যারের সহযোগিতায় স্পোর্টস একটা রাজ্য তৈরি করতে চাই। মানে আগে এত কাজ হয়েছে আমাদের রাজ্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, আগামী দিনে আরও ভালো করতে চাই বিভিন্ন স্পোর্টস ডিসিপ্লিনে। কেন, ভালো করার কোনো শেষ নেই আর ভালো চাওয়ার কোনো শেষ নেই। এই যে রাজ্যের যুবক যুবতীদের জন্য আপনি কি বলবেন ক্রীড়া দিক থেকে, খেলাধুলা দিক থেকে? মানে দেখো, আমি শুধু নিজের উদাহরণ দিতে পারি, কেন আমার যে জীবনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করতে পারি। কেন আজকের দিনে টিভির পর্দায় অনেক বড় বড় প্লেয়াররা আছে, আমার আগেও অনেক বড় বড় প্লেয়াররা খেলেছে আর আগামী দিনেও খেলবে। সে সুনীল গাভাস্কর থেকে শুরু করে, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে, বিরাট কোহলি থেকে শুরু করে, রোহিত শর্মা থেকে বিভিন্ন খেলোয়াড়রা আছে, তারা সকলেই তাদেরকেই দিয়েকে টিভিতে এগিয়ে যায় ইন্টারভিউ দেখে। কিন্তু আমি নিজের অভিজ্ঞতাই শুধু শেয়ার করতে চাই। আমি শুধু একটাই কথা বলবো, যদি অনেস্ট ডিসিপ্লিন থাকে, অনেস্ট হার্ডওয়ার্ক থাকে আর ট্রেনিং যদি সঠিক হয়, তাহলে আর কাউকে দেখার দরকারই নেই। কেন আমি যেই জায়গা থেকে ভারতের হয়ে খেলতে পেরেছি, 100 রান করতে পেরেছি, ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরেছি, তাহলে আমি মনে করি যে কোনো সাধারণ ছেলেও আজকে যারা গলিতেও খেলছে বা পাড়াও খেলছে, তারা যদি বিশ্বাস করতে পারে তাদের নিজের ওপরে, তারাও কিন্তু পৌঁছতে পারে। এবার ইলেকশন কমিশন ইডি কে জুড়ে দিয়েছে, প্রত্যেক ব্লকে তারা কাজ করবে। রিয়াকশন? আবার সেম, এটা আমি স্পোক্সপারসন নয়, এটা আমি কিছু বলতে পারবো না। এই একটু আগেই বললাম তো, সবাই নিজের নিজের আত্মবিশ্বাসের উপরে ভরসা বেশি করে করো। কেন আমরা যখনই খেলা শুরু করি, আমাদের বাড়ি থেকেই যদি 5 জন সদস্য থাকি, তার মধ্যে 2 জন বলবে কি করবি খেলে, তো ধারা হবে না। তখনই কিন্তু নিজের ওপরে আত্মবিশ্বাসটা রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে। যদি সঠিক চিন্তাধারা থাকে, প্রপার ট্রেনিং থাকে, নিজের ওপরে আস্থা রাখা যায়, অনেস্ট এফর্ট যদি দেওয়া যায়, তাহলে একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছানো যায়। ধন্যবাদ। ব্লকে এমন কিছু মেয়ে আছে যারা ভারতীয় দলের রেগুলার ফুটবল খেলছে এবং বক্সিং এ একজন আছে যে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু তার ব্লকে পড়ে আছে, সেই হিসেবে কিন্তু খুব একটা এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে না, এইটা স্পোর্টস দপ্তর ভাবে না। না না, নিশ্চয়ই ভাবে, আর এরকম বলাটা ঠিক নয় কি স্পোর্টস দপ্তর ভাবে না। আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমি প্রথমবার শুনছি। আমি আপনার মাধ্যমেই আবেদন করব তাদেরকে, তাদের যদি কোনো রকমের সহযোগিতা যদি লাগে, আমি বলবো আপনি নিশ্চয়ই আমাদের বিধান উপাধ্যায় দাদার কাছে নিয়ে আসুন। একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সেই সিস্টেম হচ্ছে বিধান উপাধ্যায়ের কাছে আনুন। ওনারা এমনি করে অনেক কিছু, আরও যদি কিছু করতে হয় তাহলে নিশ্চয়ই উনি জানাবেন আমাদেরকে, আমরা নিশ্চয়ই হেল্প করব। ধন্যবাদ।